দাহসজ্জা লিখেছেন রাইহা জুবাই রিপ্তি, পর্ব সংখ্যা ৮। গুলশান ২-এর ল্যাব-8 হাসপাতালের বিলাসবহুল কেবিনে শুয়ে আছে এজওয়ান। পেটের এক পাশটা এখনো মারাত্মক রকমের ব্যথা। ডক্টর ব্যান্ডেজ করে দিয়েছে, পাশে বাহাদুর দাঁড়িয়ে আছে। এজওয়ান আশেপাশ তাকিয়ে দেখতে লাগলো। সেটা দেখে বাহাদুর বলল, কিছু খুঁজছিস? এজওয়ান ব্যথা শরীর নিয়ে আধশোয়া হয়ে বলল, ওই মাইয়া কই? বাহাদুর আশেপাশে তাকিয়ে বলল, কোন মাইয়া? যারা বাঁচাইতে গিয়া আমি মরার কবলে পড়ছিলাম। আমি তো হসপিটালে এসে কোনো মেয়েকে দেখি নাই। তাহলে তুই খবর পাইলি কিভাবে যে আমি হসপিটালে? ওই মেয়েই তো ধরে নিয়ে আসলো আমায়। আমাকে তো হসপিটাল থেকে ফোন করে জানানো হয়েছে তুই হসপিটালে। কে ফোন করেছিল? রিসিপশন থেকে। নম্বর পেলো কিভাবে তোর? জানি না, বোধহয় ওই মেয়ে তোর ফোন থেকে পেয়েছে। আমি কয়েকবার ফোন দিয়েছিলাম তোর ফোনে, রিসিভ হয়নি। ওহ, কিন্তু ওই ম্যানারলেস মেয়েটা কি করে আমার সাথে দেখা না করে চলে যেতে পারলো? ওর জন্য আমার শরীরে রক্ত ঝরেছে। হয়তো ইমার্জেন্সি এসেছিল, সেজন্য চলে যেতে হয়েছে। আর তুই ওই মেয়ে নিয়ে পড়লি কেন? কি হয়েছিল যার কারণে তোর এমন অবস্থা হলো? এজন শোয়া থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে বাহাদুর বাধা দিয়ে বলল, কি করছিস? উঠছিস কেন? ব্যান্ডেজ লাগানো হয়েছে, 2 ঘন্টাও হয়নি। এই বালের সামান্য আঘাতে আমার কিছুই হবে না। তুই ভাইজান রে আবার গল গল করে খবর দিয়ে জানাসনি তো? না। গুড। এখন তো বল কি হয়েছিল। আগে বল শালা, তুই কই ছিলি? গাড়ির চাবি নিয়ে মরতে গেছিলি? আমি তো ক্লাবেই ছিলাম। ক্লাবে কোন চিপায় ছিলি তুই শালা? চাবি না নিয়ে গেলে আমি তো তখনই চলে যেতাম। তাহলে তো আর এই অবস্থা হতো না। এখন দোষ আমার, তোর না তো কার? তোকে কে বলেছিল ঝামেলায় জড়াতে? এজন বিরক্ত হয়ে বলল, আমার সামনে দিয়ে এক আগুন সুন্দরীকে টেনে নিয়ে যাচ্ছিল, হিংসা হচ্ছিল, সেজন্য ঝামেলায় জড়িয়েছি নিজের জীবনে বাজি রেখে। আর সর সামনে থেকে। কতক্ষণ ধরে বালের বেডে শোয়ায় রাখছে, পিঠে মেরুদণ্ড জ্যাম ধরে গেল, জম ধরে গেল মনে হচ্ছে। এজন উঠে দাঁড়ালো, বেডের পাশ থেকে শার্টটা তুলে নিল, দেখলো শার্টটা ছেঁড়া, রক্ত দিয়ে ভরা। এজওয়ান তপ্ত শ্বাস ফেলে বাহাদুরকে ডেকে বলল, এই তোর শার্ট খোল। বাহাদুর প্রথম বুঝলো না বাহাদুর প্রথমে বুঝলো না। আমি শার্ট খুলবো কেন? খুলতে বলছি খোল। আই নিড ইউর শার্ট। বাহাদুর পরনের শার্টটা খুলে এজওয়ানের হাতে ধরিয়ে দিল। এজওয়ান শার্টটা পরার সময় হাত শার্টের ঢোকা দিয়ে গিয়ে ব্যথায় মৃদু আহসূচক শব্দ উচ্চারণ করলো। বাহাদুর এসে সাহায্য করতে চাইলো। এজওয়ান বাহাদুরের সাহায্য গ্রহণ করলো না। নিজের শার্টটা পরে বলল, তোকে যে একটা কাজ দিয়েছিলাম আমি, কি কাজ মনে নেই? না তো। তোর মন কই থাকে তাহলে? তোর মন রে কিন্তু কুটি কুটি করে কেটে কুত্তারে খাওয়াবো বলে রাখলাম। এত চেতেছিস কেন? আমার ওই মেয়ের ঠিকানা থেকে শুরু করে সব ইনফরমেশন চাই। তুই এখনই খোঁজ লাগাবি, আর দিনের আলো ফোটার আগেই নিয়ে আসবি ও সব ইনফরমেশন। বাহাদুর রাগ দেখিয়ে বলল, আমারে তুই চাকর পাইছো তাই না? আমারে তুমি চাকর পাইছো তাই না? বন্ধুর খোঁজ খবর ইনফরমেশন তো জীবনে কালেক্ট করলা না। কোথাকার মাইয়া, তার জন্য এত উত্তেজনা? আমি কিভাবে জানবো তুই কোন মেয়েকে দেখেছিস, কোন মেয়ে তোকে বাঁচিয়েছে? এজওয়ান কেবিন থেকে বের হতে হতে বলল, মাথার ব্রেন কি পাছার তলে চলে গেছে নাকি? রিসিপশনে যা, আর খোঁজ নে, কিছু না কিছু রেখে গেছে। ওই মাইয়ের খোঁজ এনে দেওয়ার পর কি করতে চাস ওর লগে? শোপিস বানিয়ে ঘরে সাজিয়ে রাখবো। তোর কোনো সমস্যা? আমার শরীরে রক্তের বহুত মূল্য। বকবক না করে খোঁজ লাগা। কে এই মেয়ে? ঠিক আছে, এখন তুই কোথায় যাবি? বাসায়। সোলেমান ভাই তোর এমন অবস্থা দেখলে দেখবে না? শার্ট পরা শরীরে দেখোস না অন্ধ? আমি তাহলে এখন কিভাবে বের হব কেবিন থেকে? কেন কোলে নিয়ে করার ব্যবস্থা করতে হবে? আমি শার্ট আমার শার্টটা তুই পরে নিলি। হসপিটালের পেশেন্টের পোশাক পরে বের হ। টাটা, আমি গেলাম। হসপিটালের পেশেন্টের পোশাক পরে বের হ। টাটা, আমি গেলাম। এজওয়ানও চলে গেল। বাহাদুর আশেপাশে তাকালো। এই ছেলে এমন কেন? শুধু নিজেরটা বুঝে নিজে তো ফিটফাট হয়ে চলে গেল। বাহাদুরের মান সম্মানের সাথে নিয়ে
রেখে গেল উদাম শরীরে সমেত বাহাদুরকে। বাহাদুর কেবিনে থাকা এক ডেস্কের ওপর পেশেন্টদের পোশাক দেখে সেটা থেকে ওপরের জামাটা পরে বের হলো। প্রথমে রিসিপশনে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, এজওয়ান সুলতানকে যে অ্যাডমিট করেছিল তার কোনো নাম ঠিকানা দিয়ে গেছে? চেক করে দেখতে হবে, কাইন্ডলি দেখুন। রিসিপশন থেকে রিসিপশনে থাকা মেয়েটা খাতা বের করে দেখলো, হ্যাঁ, নাম দিয়ে গেছে। নাম দেওয়া আছে? কি নাম? নূরজাহান। অ্যাড্রেস ধানমন্ডি 32। আপনাদের সিসিটিভিটা চেক করা যাবে? কি জন্য দরকার? যে মেয়েটা এজওয়ান সুলতানকে হসপিটালে নিয়ে এসেছিল তাকে খোঁজা জরুরি। আপনি বাদ দিন। হসপিটালে ওনার কে? হসপিটালের ওনার কে? মুস্তাফিজুর। তার ফোন নাম্বার পাবো কোথায়? আমার কাছে আছে, তবে স্যারের পারমিশন নিতে হবে। বলুন, বাশার সুলতান চেয়েছে নাম্বার। মেয়েটা ফোন দিয়ে পারমিশন নিয়ে নম্বরটা দিল বাহাদুরকে। বাহাদুর নম্বরটা নিয়ে মুস্তাফিজুরকে ফোন দিয়ে তার পরিচয় দিয়ে বলল সিসিটিভিটা চেক করতে চায়। পারমিশন দিলেন। বাহাদুর সিসিটিভি চেক করলো। ব্ল্যাক জিন্স জ্যাকেট পরা মেয়ে নূরজাহান এজওয়ানকে নিয়ে আসছে হসপিটালে ধরে। বাহাদুর সেটা কপি নিয়ে রাখলো। মেয়েটার ফেস দরকার ছিল, যা পাওয়া শেষ। বাহাদুর চলে গেল হসপিটাল থেকে। এজন বাড়িতে এসে সোজা গিয়ে রুমে চলে গেল। এখন বাড়িতে এজন, সোলেমান আর মেডরা। এজন ভেবেছে সোলেমান বোধহয় ঘুমিয়েছে, কিন্তু সোলেমান ঘুমায়নি। রুমের জানালার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এজওয়ানকে সে দেখেছে, কিন্তু এজন সেটা দেখেনি। সোলেমানের কপালে বিরক্তির ভাঁজ পড়ে আছে। তার দলের লোকেরাই আজকাল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সোলেমান ফোন কেটে বিছানায় আসলো। সকালে আলো ফুটতেই বাহাদুর আসলো সুলতান নিবাসে। এজওয়ান তখন ঘুমাচ্ছিল। বাহাদুরের ডাকে তার ঘুম ভাঙে। বিরক্ত হয়ে বলে, ডাকছিস কেন? তোর বউ মরছে? মেয়েটার খোঁজ পেয়েছি। সাথে সাথে চোখ মেলে তাকালো এজওয়ান। নাম নূরজাহান, বাড়ি ধানমন্ডি 32। কোন বাড়ির মেয়ে? তরিকুল চৌধুরীর মেয়ে। নামটা শুনেই কিছুটা চমকে উঠল। তরিকুলের মেয়ে? ওর না এক ছেলে শুধু? না, দুই মেয়ে এক ছেলে। দুই মেয়ে আবার কোথা থেকে টপকালো? কই, আগে তো শুনিনি এমন কিছু। তা বলতে পারবো না। গাড়ি বের কর, তরিকুলের মাইয়ারে দেখতে যাব। বাহাদুর গাড়ি বের করলো। এজন ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে সিঁড়ি দিয়ে নিচে নামে। সোলেমান ব্রেকফাস্ট করছিল। এজওয়ানকে দেখে ডেকে বলল, কোথায় যাচ্ছিস? এই তো ভাইয়া, একটু বাহিরে যাচ্ছি। ব্রেকফাস্ট করবি না? বাহিরে করে নিব। বাবা আসবে কবে? আজ। ভাবিকে আনবে কবে? সোলেমান ভ্রু কুঁচকালো। ভাবিকে আনবো কেন? সে কি তাকে আনবে না? না। এজন আর কথা বাড়ালো না, চলে গেল। ধানমন্ডি 32-এ এসে কাঙ্ক্ষিত সেই বাড়িতে আসলো। বাড়িটা বেশ ভালোই বড়। দোতলার বাড়ি। বাড়ির সামনে বাগান। বাড়ির ভেতরে ঢুকতে গেলে সিকিউরিটি আটকে দেয়। এজওয়ান পরিচয় দেয় সে তরিকুল চৌধুরীর পরিচিত। সিকিউরিটি সিকিউরিটি ঢুকতে দিল। বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। বাড়ির বসার ঘরে বসে খবরের কাগজ পড়ছে এক 55 বছরের পুরুষ। এজন গলা খাকারি দিয়ে তার উপস্থিতি জানান দিয়ে বলল, হ্যালো মিস্টার তরিকুল চৌধুরী। তরিকুল চৌধুরী মুখের সামনে থেকে খবরের কাগজটা সরালেন। সামনে অপরিচিত দুটো মুখ দেখে অবাক হলেন। কে আপনারা? এজন সোফায় গিয়ে পায়ের ওপর পা তুলে বলল, আপনার পরিচিত কেউ? তা ভালো আছেন? আজ প্রথম সামনাসামনি দেখলাম আপনায়। আগে যদি জানতাম আপনার একটা আগুন সুন্দরী মেয়ে আছে, তাহলে ট্রাস্ট মি, অনেক আগে চলে আসতাম আপনার বাড়ি। তরিকুল চৌধুরী কিছুই বুঝলো না। এজওয়ানের কথা কিসব বলছেন এসে থেকে? কারা আপনারা? আগে কফির ব্যবস্থা তো করেন, তারপর পরিচয় দিচ্ছি। আপনাদের ঢুকতে দিল কে বাসার ভেতরে? আপনার সিকিউরিটি গার্ড। এখন বকবক না করে আপ্যায়ন শুরু করুন। তরিকুল চৌধুরী বুয়াকে ডেকে কফি দিয়ে যেতে বলল। বুয়া কফি বানিয়ে আনলে এজন আয়েশ করে খেয়ে বলল, আপনার মেয়ে কোথায়? কোন মেয়ে? আর আপনারা পরিচয় কেন দিচ্ছেন না? বাসার সুলতানকে চিনেন? নামটা শুনে তরিকুল চৌধুরী কিছুটা জমে গেল। কেন বলুন তো, আপনারা কারা? কি এসে থেকেই আপনারা কারা? আপনাদের পরিচয় কি? এই বালের পেঁচালি বকে যাচ্ছেন কেন? আমি বাসার সুলতানের ছেলে, এখন চিনেছেন?
তরিকুল চৌধুরী চোখ বড় বড় হয়ে গেল। বাসার সুলতানের ছেলে এই ছেলেটা? আর এই ছেলে দেশে আসলো কবে? আজ প্রথম দেখছে সে এজওয়ান সুলতানকে, আগে শুধু নাম শুনেছে। আপনি আমার বাসায় যে আমি আপনার মেয়ের জামাই হইতে আসি আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই, ডোন্ট ওয়ারি। জাস্ট ডেকে দিন আপনার মেয়েকে। কোন মেয়ে? নূরজাহান। কোনটার নাম? ছোট মেয়ের নাম। তাকে ডাকুন। কিন্তু ও তো বাসায় নেই, কোথায় গেছে জানি না। কেমন বাবা আপনি? মেয়ে কোথায় তা জানেন না? আমার মেয়েকে কি দরকার? আপনার মেয়ের জন্য আমার অনেক বড় একটা লস হয়েছে। এজন শার্টটা উঁচু করে দেখিয়ে বলল, এই যে দেখুন কি করেছে। তরিকুল চৌধুরী দেখলেন পেটের সাইডটা ব্যান্ডেজ করা। নূরজাহান করেছে এমনটা? না, আপনার মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে এই অবস্থা আমার। আপনার মেয়েকে ফোন দিয়ে বাসায় আসতে বলুন, ওর ফোন নাম্বার নেই আমার কাছে। কি? মেয়ের ফোন নাম্বার নেই? মশকরা করছেন? বাঁচাতে চাইছেন নাকি মেয়েকে? দেখুন নজর কিন্তু দিয়ে ফেলেছি, সত্যিই নেই। সত্যিই নেই? বাসায় আসবে কখন তাহলে? যখন মন চায় তখন আসে। নেশা টেশা করে নাকি আপনার মেয়ে? না। তাহলে মেয়ের খোঁজ রাখেন না কেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার, এসব জেনে আপনার কাজ কি? আপনার বড় মেয়ে কি করে? ওর শ্বশুর বাড়িতে থাকে? ওহ, বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ। এর স্বামী কে? শাকিল। নামটা শুনে এজওয়ান কিছু একটা ভেবে বলল, এলএম কোম্পানির মালিক শাকিল সে? হুম। নাইস। সব গরু এক গোয়ালেই দেখছি। মানে? নাথিং। আপনার মেয়ে আসলে আমাকে ফোন দিবেন। ফোন নাম্বার তো নেই, তাই না? বাহাদুর কার্ডটা দে তো তাকে। বাহাদুর এজওয়ানের কার্ডটা তরিকুলকে দিয়ে চলে আসলো। গাড়িতে উঠে বসলো। কিছু দূর এসে একটা রেস্টুরেন্টে দেখা মিলল। ক্ষুধাও লাগছে এজওয়ানের। রেস্টুরেন্টটা দেখে এজওয়ান বলল, ওই গাড়ি থামা। বাহাদুর সাইডে গাড়ি থামিয়ে বলল, কি হলো আবার? ক্ষুধা লাগছে, চল আগে পেটের শান্তি করার ব্যবস্থা করি। এজওয়ান নেমে হাঁটা ধরলো। পেছন পেছন বাহাদুরও আসলো। রেস্টুরেন্টের গেটের সামনে যেতে এজওয়ানের পাশ কাটিয়ে একটা মেয়ে ঝড়ের বেগে পাশ কাটিয়ে একটা ছেলের পেছনে দৌড়ে গেল। হুট করে এমন হওয়ায় মেয়েটার মুখ ঠিকঠাক দেখতে পায়নি সে। আগ বাড়িয়ে তাকিয়ে দেখে খানিক দূরে ভিড় জমে গেছে, আর সেই ভিড়ের মাঝে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। একজন মেয়ে এক ছেলেকে বেধড়ক পেটাচ্ছে। লোকজন জড়ো হলো। এ জওয়ানের পাশ দিয়ে আরেক রমণী চলে গেল। মেয়েটা সম্ভবত প্রেগনেন্ট, পেট অনেক উঁচু। এ জওয়ান এগিয়ে যেতে লাগলো। ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে আসলে। মেয়েটা যেভাবে মারছে তাতে এমএমএ ফাইটারও হিংসে করবে। তবে মুখটা এখনো স্পষ্ট দেখতে পায়নি, তাই আর একটু সামনে এগোতেই ধাক্কা খেলো একজনের সঙ্গে। মেয়েটা এজওয়ানের দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না? দেখছেন না আমি প্রেগনেন্ট, তারপরেও গায়ে? এজন রমণীটার দিকে তাকিয়ে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়েই বলল, আমি করেছি প্রেগনেন্ট? লজ্জা করবে কেন আমার? বেয়াদব ছেলে। আপনি তো সভ্য মেয়ে, এমন পেট নিয়ে এই ভিড়ে কি করছেন? একটা গুঁতা খেলেই তো চিৎকার করে পড়ে যাবেন। আমার বোন মারামারি করছে আর আমি আসবো না? এজন ভিড়ের ফাঁক দিয়ে উকি দিল, আরে এ তো নূরজাহান। নূরজাহান মারামারি করছে? হাউ! বাহাদুর এগিয়ে আসলো, এজওয়ানকে টেনে নিয়ে সাইডে গেল। এজওয়ান দূর থেকে দেখলো ছেলেটাকে নূরজাহান ভিড়ের বাইরে টেনে এনে মারছে আর বলছে, ব্লাডি রাস্কেল, তুই আমার বোনের পার্স নিয়ে দৌড় দিস? একদম জানে মেরে রেখে দেবো এখানে। লোকজন ছুটিয়ে নিল ছেলেটাকে। নূরজাহানকে বলল, এখন ছেড়ে দেন আপু, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। নূরজাহানের বোনও বলল, ছেড়ে দে, মরে যাবে তো। নূরজাহান ছেড়ে দিল। বোনের পার্সটা বোনের হাতে দিয়ে বলল, জানে বেঁচে গেলি। ফার্দার আমার নজরে তুই আসলে তোকে একদম মেরে রেখে দিব। আল্লাহ হাত পা চোখ দিছে, কাজ করে খা। নূরজাহান বোনকে নিয়ে চলে গেল। বাহাদুর তা দেখে বলল, এই তো সেই মেয়ে। হুম, এই মেয়ে তো গুন্ডা এজওয়ান। গুন্ডা না, বল গুন্ডি। অ্যান্ড আই লাইক ইট। আর আমার একেই চাই। চাই মানে? ওর ফোন নম্বর কালেক্ট কর। বিকেলের দিকে শেরিন ফোন করলো আফিয়া সুলতানের ফোনে। মেহেরিন তখন রুমাইসার সাথে বাগানে বসেছিল। রুমাইসা বই পড়ছে আর মেহেরিন শুনছে। রুমাইসা হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এই বইটা পড়ছে। মেহেরিনের ভীষণ পছন্দ বাকের ভাইকে।
তার যখন ফাঁসি হয় তখন কি কান্নাটাই না করেছিল মেহেরিন? একটা মানুষ যার কিনা বিনা দোষে ফাঁসি হলো, মোনা কেন ভালোবাসলো না? আগে বাকের ভাইকে মোনার প্রতি একাকার সমান অভিযোগ মেহেরিনের। যদি শেষের দিকে মোনা চেষ্টা করেছিল বাকের ভাইকে বাঁচানোর জন্য, কিন্তু বাকের ভাই বাঁচলো না। আফিয়া সুলতান এগিয়ে এসে মেহেরিনকে ফোনটা দিয়ে বলল, মেহেরিন, শেরিন ফোন করেছে। মেহেরিন মুখে হাসি ফুটলো, ফোনটা নিয়ে বলল, হ্যালো আপু, কেমন আছো? শেরিন মুখ গোমড়া করে বলল, ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বা আম্মা কেমন আছে? তোকে ছাড়া কি আর ভালো থাকে বল? আব্বা তো খাওয়াই ভুলে গেছে। কাছে আছে আব্বা? না, হাটে হাটে গেছে। আম্মা, কথা বল। সেই মায়ের কাছে ফোনটা দিল। হ্যালো মেহেরিন। মেহেরিন মায়ের গলার স্বর শুনে শান্তি পেল। কেমন আছো আম্মা? ভালো আছি মা। তুই কেমন আছিস? জি ভালো আছি। আমি আসার পর নিজের যত্ন কেন নিচ্ছ না? তোর কথা ভীষণ মনে পড়ে রে মেহু। তোর বাপের তো ভাত হাতে নিয়ে বারবার তোর কথা জিজ্ঞাসা করে। আমাকে নিয়ে যাও এসে। আসবি? তোর শ্বশুরবাড়ি তোর শাশুড়ি আসতে দিবে? জিজ্ঞেস করে দেখো। আচ্ছা দে। মেরিন ফোনটা আফিয়া সুলতানের হাতে দিয়ে বলল, আম্মা আপনার সাথে কথা বলবে। আফিয়া সুলতান ফোনটা নিলেন। বেশ বুঝেছেন কি বলবে তার বেআইন, সেজন্য নিজ থেকে বলল, আপা আপনারা আসেন, মেয়ের শ্বশুরবাড়ি ঘুরে দেখে যান। আপনার মেয়ে কিভাবে আছে দেখবেন না? আপনারা কাল চলে আসেন, মেহেরিনের আব্বাকে পাঠিয়ে দিবনি আপা। মেয়েটাকে কয়েকদিনের জন্য পাঠিয়ে দিয়েন। অনুমতি কেন নিচ্ছেন? যখন খুশি তখন এসে আপনাদের মেয়েকে নিয়ে যাবেন। আপনারাও আসুন। জি আসবো, রাখছি তাহলে। জি। আফিয়া সুলতান ফোনটা কান থেকে নামিয়ে মেহেরিনের দিকে তাকিয়ে বলল, মেহেরিন, তোমার আব্বা আসবে দু একের মধ্যে দু একদিনের মধ্যেই তোমাকে নিতে। রুমাইসার মন খারাপ হয়ে গেল, বইটা বন্ধ করে বলল, মেহেরিন চলে যাবে? আফিয়া সুলতান বেশ লক্ষ্য করেছিল মেয়ে তার মেহেরিনকে নাম ধরে ডাকে, হোক বয়সে ছোট, সম্পর্কে তো বড়। মাথা চাটি মেরে বলল, মেহেরিন কি? ভাবি বলে ডাক। মেহেরিন কথা শুনে বলল, সমস্যা নেই মা, আমি তো আপুর থেকে ছোট, তাতে কি, সম্পর্কে তো বড়। ঠিক আছে, মেহেরিনকে এখন থেকে ভাবি বলবো। তা ভাবি তোমার রেজাল্ট দিবে কবে? পরশু আপু। প্লাস আসবে? আশা তো করছি, বাকিটা আল্লাহর হাতে। ইনশাল্লাহ আসবে, কলেজেও তো ভর্তি হবে। জি। চলো, সন্ধ্যা হয়ে আসলো, রুমে যাই। রাতের দিকে মেহেরিনের ডিনার শেষে সোলেমান ফোন করলো মাকে। এমনিতেই তো নিজ থেকে জীবনে করে না ফোন, আজ নিজ থেকে করায় আফিয়া সুলতান একটু অবাকই হলো। সোলেমান কেবলই পার্টি অফিস থেকে বাড়িতে ফিরেছে, ফ্রেশও হয়নি। বাজে এখন 10:30। কেন যেন বউয়ের গলার স্বর শুনতে ইচ্ছে করলো, সেজন্য ফ্রেশ না হয়ে মাকে ফোন করলো। আফিয়া সুলতান ফোনটা রিসিভ করতেই সোলেমান বলে, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক আছে? জি। খাইছো রাতে? তুই? হয়নি খাওয়া। আচ্ছা মা। মেহেরিন ঘুমিয়ে গেছে বোধ হয়। কথা বলবি? জেগে থাকলে দাও। আফিয়া সুলতান মেহেরিনের রুমে গেল। মেহেরিন রুমের লাইট নিভিয়ে শুয়েছিল, ঘুমোয়নি সে। শাশুড়ির গলায় আওয়াজ শুনে উঠে বসলো। আফিয়া সুলতান ফোনটা মেহেরিনের হাতে দিয়ে বলল, সোলেমান ফোন দিয়েছে, কথা বলো। আফিয়া সুলতান চলে গেলেন। মেহেরিন সালাম দিল। সোলেমান সালামের জবাব দিয়ে বলল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। লোকটা আলহামদুলিল্লাহ বলে না কেন? ভালো। ভালোর আগে আলহামদুলিল্লাহ বলতে হয়, জানেন সেটা? সোলেমান মুখে হালকা হাসি ফুটলো। জি জানি। যেমনই থাকুন না কেন সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার হয়েছে? জি। আপনি দিনে কেন ফোন দেন না? কেন? আমার ফোনের অপেক্ষায় থাকো? জি। কিন্তু কেন? সত্যি বলবো? হুম। মিথ্যা বলো নাকি? কখনো মিথ্যা বলিনি আমি। আজও বলবো না। ভবিষ্যতেও বলবো না। আচ্ছা বেশ, তো বলো তাহলে। আপনার কণ্ঠস্বরটা অনেক সুন্দর। তাই নাকি? তোমার কণ্ঠস্বরটাও মিষ্টি, জানো সেটা? আপনি বলার পর জানলাম। আপনি আসবেন কবে? আমি আপনাকে দেখতে চাই। শুধুই দেখতে চাও? এই দেখাদেখির শহরে আপনি যে আমার অদেখাই রয়ে গেলেন। তৃষ্ণা যে বড্ড আপনাকে দেখার। মেটাতে আসবেন না এই তৃষ্ণা? দু চোখ ভরে আপনার দেখার অসুখে জর্জরিত হয়ে আছি। তোমার এই অসুখ সারাতে আমি আসবো মেহেরিন, কয়েকদিনের মাঝেই। সত্যি? খেয়েছো? হ্যাঁ। আপনি? খাওয়া হয়নি। কেন?
কেবল বাসায় ফিরলাম। ওহ, ফ্রেশ হয়ে খেয়ে নিন। আচ্ছা মেয়ে, শোনো। বলুন। আমার কাছে খুব একটা এক্সপেকটেশন রাখবে না, কেমন? কারণটা জানতে পারি, কারণটা অজানা থাক। আস্তে ধীরে বুঝে যাবে। আমি একটা কথা বলতে পারি? অবশ্যই। আমি আপনি আমার স্বামী। আপনার পাঁজর দিয়ে বানানো হয়েছে আমায়। স্বামীর কাছে তার স্ত্রীর কিছুটা হলেও এক্সট্রা এক্সপেকটেশন থাকবে, এটাই হয়ে থাকে স্বামী স্ত্রীর মাঝে। আর আমার এক্সপেকটেশন খুব আকাশ ছোঁয়া নয়। আমি সাধারণ মানুষ, আমার চাওয়া পাওয়া খুবই সামান্য। যেমন আপনার ভালোবাসায় নিজেকে মুড়িয়ে রাখা, ব্যাস এটুকুই। জি, যদি এইটুকুও না পাও তখন অভিযোগ রাখবে না আমার ওপর, আমার প্রতি? আমি অভিযোগ করতে পারি না। অভিযোগ কাকে বলে সেটাও জানি না। আমি জানি আমার কপালে যেটা আল্লাহ লিখে রেখেছে সেটাই হবে। যা কপালে আছে তা অবশ্যই আমি পাবো। আর যা নেই তা কেঁদে অভিযোগ করে কখনোই তা আমি আমার করতে পারবো না। সোলেমান কথা সোলেমান শুনল কথাটা। মেয়েটা ভীষণ গুছিয়ে কথা বলতে জানে। আর এত শীতল শান্ত মেয়েটা। এদিকে সোলেমান তো মেহেরিনের বিপরীত। দুই মেরুতে চলা মানুষ কি একসাথে চলতে পারবে? সোলেমান আকাশে জ্বলতে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে বলে, স্বামী সোহাগী হও মেহেরিন। দোয়া করি তোমার স্বামী যেন তোমায় এই ভালোবাসা অনুভব করায়। দোয়া করবেন। কথাটা শুনে সোলেমান হেসে ফেলল, ফিসফিস করে বলল, আমার দোয়া কখনোই কবুল হয় না মেয়ে, কিন্তু বদদোয়াগুলো ভীষণ রকমের কবুল হয়। তোমাকে আমি বদদোয়া দিলাম মেহেরিন, যেন তুমি তোমার স্বামীর ভালোবাসা পাও। কথাটা বলেই ফের সোলেমান হেসে ফেলল। মেহেরিন শব্দ পেল সেই হাসির। না দেখা এই পুরুষটির হাসির শব্দ এত সুন্দর। সামনাসামনি না জানি তার পুরুষটি আরো কত সুন্দর। না দেখা না জানা পুরুষটির প্রেমে শতবার সহস্রবার পড়তে রাজি মেহেরিন। আজ ২৯শে জুন সকালে ঘুম থেকে উঠে সোলেমান জানতে পারল ঢাকা বুড়িগঙ্গা নদীতে একটি মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। সকাল ৯টা ৩০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা এমটি মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটে ভিড়ার সময় পেছন থেকে ময়ূর ২ নামক একটি বড় লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এই দুর্ঘটনায় অন্তত ৩৪ জন যাত্রী নিহত হন এবং আরও অনেকে নিখোঁজ ছিলেন। দুর্ঘটনার সময় লঞ্চটিতে প্রায় ৫০ থেকে ১০০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হয়। নিউজটা শুনেই টিভিটা বন্ধ করে দরজার পানে তাকাতেই দেখল মেয়ের এসে দাঁড়িয়ে আছে। সোলেমান জিজ্ঞাসা করলো, কিছু বলবে? বড় সাহেব ডাকছে আপনায়। কিসের জন্য? জানি না। আপনার বলল আপনাকে বলল লাইব্রেরি রুমে যেতে। সোলেমান তপ্তশ্বাস ফেলল। বসা থেকে উঠে ফোনটা হাতে নিয়ে লাইব্রেরি রুমে চলে গেল। দেয়াল জুড়ে পুরো বেশ অনেকগুলো কাঠের বুক সেলফে সাজানো দুষ্প্রাপ্য বইয়ের সারি। কম করে হলেও ১০,০০০ বই আছে এই ঘরের বুক সেলফে। ঘরের মাঝখানে কাঠের ভারী একটি টেবিল। বলা বাহুল্য এই কক্ষে কোনো জানালা নেই। এই কক্ষের আকৃতি খুব বিশাল নয়, আবার ছোটও নয়। রুম পুরো ফাঁকা। বুঝলো তার চাচা কোথায় থাকতে পারে, সিক্রেট রুমে। সোলেমান এগিয়ে এসে বইয়ের তাকগুলো মধ্যে থাকা একটি নির্দিষ্ট বই ধরে সেটিকে একটু হালকা টান দিতেই এক ক্লিক শব্দ হয়। তারপর ধীরে ধীরে ডানে থাকা বইয়ের তাকগুলোর মাঝে একটি তাক স্বয়ংক্রিয়ভাবে সরে গিয়ে খুলে দেয় এক গোপন পথে যাওয়ার রাস্তা। পথে অবশ্য পথে অবশ্য এখনো একটা দরজা। একটা গোপন কোড লিখতে হয়। সোলেমান লিখলো সেই কোডটা, তারপর দরজাটা খুলে গেল। সোলেমান সেই অন্ধকার পথ বেয়ে হাঁটতে থাকে। নিচু ছাদের করিডর। হাত বাড়ালেই ডান দিকের দেওয়ালে চাপা লাইটের বোতাম। চাপ দিতেই জ্বলে ওঠে নরম হলুদ আলো। করিডরের শেষে একটি ভারী দরজা, লোহার কাঠামোয় মোড়া, আর তার মাঝখানে প্রাচীন ঘড়ির মতো ঘূর্ণায়মান তালা। সোলেমান একবার সেদিকে তাকিয়ে সোজা চলে গেল নির্দিষ্ট গন্তব্যে। বাসার সুলতান টেবিলের ওপর খাতায় কিছু একটা বারংবার দেখছে, হিসেব মিলছে না। সুলেমান এসে চেয়ার টেনে বসলো, ফোনটা টেবিলের ওপর রেখে বলল, চোখ মুখ এত চিন্তার ছাপ কেন? বাসার সুলতান হাতে থাকা কাগজটা সুলেমানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, থাকার থাকার কথা ১৬টা, কিন্তু আছে 15টা। আর একটা মিসিং। গোলমাল হলো কি করে? এই একটার সেই একটা তো তোর কাছে। সেই একটার জন্য ডেলিভারি আটকে আছে। তবে নিয়ে আসবি?
কবে নিয়ে আসবি? দুদিন আছে হাতে সময়, এরই মধ্যে নিয়ে আসতে হবে। সুলেমান চুপ হয়ে গেল, শরীরটা বেশ ঘামছে। হাঁসফাঁস করে বলল, পেয়ে যাবে, দুদিনের মাঝে আসছি। সুলেমান অস্থিরতা নিয়ে সে কক্ষ ত্যাগ করলো। কেমন যেন বিদঘুটে অনুভব হচ্ছে। হসপিটালে 3 দিন থেকে ইব্রাহিমের সাথে ইব্রাহিমের বাগানে বাড়িতে আসলো ইমন। এখন জ্বর তেমন নেই শরীরে, চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে অসুস্থ হওয়ার ছাপ। এই 3 দিনে শরীরের ওজনটাও কমে গেছে। ইব্রাহিম মেটকে ডেকে ইমনের খাবার আনতে বলল। ইব্রাহিম রিপোর্টটা বিছানায় রেখে বলল, চিন্তা করো না, করোনা হয়নি। মেডিসিনগুলো ঠিক মতো খেলে একদম সুস্থ হয়ে যাবে। ইমন স্ফীত হাসলো। মেয়ের এসে খাবার দিয়ে গেল। ইমন হালকা খেলো, সম্পূর্ণটা খেতে পারেনি। বিকেলে এসে ইয়াসিন দেখা করলো ইমনের সাথে। ইমনের পাশে বসে মন খারাপ করে বলল, ঠিক আছেন নি ভাই এখন? কয়েকদিনে বহুত মিস করছি আপনারে। ইমন আছোয়া হয়ে বলল, মিস করেছো? হ। ভাই, আপনি কি অনেক দূর পড়াশোনা করেছেন? মাস্টার্স কমপ্লিট করেছি। কই থেকে? রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কেন, তুমি পড়াশোনা করনি? খুব বেশি পড়া নাই। সোলেমান ভাই বলেছিল পড়তে, পড়ি নাই। ভাইয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ভীষণ মেধাবী ভাই। পড়াশোনা কেন করলে না? ভালো লাগে না পড়াশোনা করতে? এই দেশে পড়াশোনা কইরা কি লাভ কন? এই যে দেখেন, আমি পড়াশোনা না কইরা আপনার লগে থেকে ইনকাম করি, আর আপনি পড়াশোনা কইরাও বেকার ছিলেন। ইমন তপ্ত শ্বাস ফেলে বলল, কথাটা তেতো হলেও এটা চিরন্তন সত্যি যে এ দেশে পড়াশোনা না করা লোকজনের থেকে পড়াশোনা করার লোকজনের বেকারত্ব বেশি। তার ওপর যদি বাবার ছায়া না থাকে আর পরিবারের দায়িত্ব কাঁধের ওপর থাকে, তাহলে জীবন আরো বিভীষিকাময়, বুঝলেই আছেন? হ ভাই, এটাই। আমি যা পাই নিজের হাত খরচ রাইখা বাকিটা মায়েরে দিয়ে দেই। তোমার পরিবারে কে কে থাকে? এক মা ছাড়া আর কেউ নেই। তোমার বাবা কোথায়? জানি না মানে? আমার মা ওনার দ্বিতীয় বউ ছিল, আম্মাই জানতো না উনি যে বিবাহিত। আমি হওয়ার 2 বছর পর জানাজানি হইছে। বড় বউতে ওনারে বলছে আমার আম্মারে ডিভোর্স দিতে, নইলে কেস করব। উনিও বলে উনিও বলে ভয়ে আম্মারে ডিভোর্স দিয়ে দিছে। তারপর থেকে যোগাযোগ বন্ধ। আমি জানিও না সে কেমন। সে দেখতে কেমন, বাপের পরিচয় ছাড়া বড় হইছি। আম্মা কখনো তার ছবি দেখায় নাই। উনি ওনার প্রথম বউ বাচ্চা নিয়ে কই আছে জানি না, আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে কে জানে। ইমনের ভীষণ খারাপ লাগলো কথাগুলো শুনে। কি বলা উচিত এখন সে বুঝতে পারলো না। ইমন তো বাবার আদর ছায়া পেয়েছিল, কিন্তু ইয়াসিন তো জানেও না তার বাবা দেখতে কেমন, থেকেও না থাকার মতন। চৌধুরী বিলায় মেয়ের অপেক্ষায় বসে আছেন তরিকুল চৌধুরী। রাত 12টার পর তার মেয়ে বাড়িতে আসলো। নূরজাহান এমন ভাবে হেঁটে যেতে লাগলো যেন বসার ঘরে কেউ নেই। তরিকুল চৌধুরী মেয়েকে দেখেই উঠে দাঁড়ালো, পেছন থেকে ডাক দিল, নূরজাহান। নূরজাহান শুনল না সেই ডাক। তরিকুল চৌধুরীকে উপেক্ষা করে চলে যেতে নিলে তরিকুল চৌধুরী মেয়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, দিনকে দিন বেয়াদব হচ্ছ তুমি নূরজাহান। নূরজাহান রাগে দৃষ্টি নিক্ষেপ করলো, দাঁতে দাঁত চেপে ঠান্ডা গলায় হুমকি দিয়ে বলল, ডোন্ট কল মি নূরজাহান। তরিকুল চৌধুরী কিছুক্ষণ নুইয়ে গেল। তোমার আর এজওয়ানের মাঝে কি চলছে মাহি? হু ইজ এজওয়ান? আমার আমার কারো সাথে কিছু নেই। আপনি প্লিজ আপনার এই চেহারা নিয়ে আমার সামনে আসবেন না তো। আমার গা গোলায়, আপনাকে দেখলে ইচ্ছে করে মেরে ফেলতে। তাই প্লিজ জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। কথাটা বলেই মাহি চলে গেল। তরিকুল চৌধুরী মা দাঁড়িয়ে কটমট করতে লাগলো। মাঝে মধ্যে আফসোস হয়, কেন যে সেদিন মেরে ফেললো না এই মেয়েকে। তরিকুল চৌধুরী বউ লুবানা চৌধুরী ওপর থেকে দাঁড়িয়ে সব দেখছিলেন। এগিয়ে এসে স্বামীর পাশে দাঁড়িয়ে ফুঁসতে ফুঁসতে বলল, কি বেয়াদব হয়েছে মেয়েটা, দেখেছো তো? কোথায় যায়, কোথায় থাকে, কাউকে কিছু বলে না। তোমার মেয়ের চরিত্র ঠিক নেই, না জানি কত ছেলের সাথে। তরিকুল চৌধুরী রাগী চোখে তাকালো বউয়ের দিকে। বউয়ের নিভে বউ নিভে গেল। রাগে চলে গেল রুমে। আগামীকাল মেহেরিন এসএসসি রেজাল্ট দিবে, আর আজকে রাতটায় ভয়ে তার হাত পা জমে আছে। বাই এনি চান্স যদি ক্লাস মিস হয়ে যায় তাহলে? মেহরিনের বাবার স্বপ্ন তার মেয়ে ডাক্তার হবে, মেহরিন তার বাবার চিকিৎসা করবে। মোতালেব ভুঁইয়া রোজ এই স্বপ্ন দেখে। বাবার স্বপ্নকেই নিজের স্বপ্ন ভেবে ক্লাস 5 থেকেই লালিত করছে মেহেরিন।
সেজন্য তার জীবনে অর্ধেকটা সময়, এই বেশি সময় মেহেরিন পড়ার মাঝে ডুবিয়ে রাখছে নিজেকে। কলেজের বইগুলো আগে থেকে কিনে দিয়েছিল মোতালেব ভুঁইয়া, যাতে এই সময়টাতে পড়ে কিছুটা হলেও এগিয়ে থাকতে পারে। কিন্তু কি জানি হলো, আকস্মিক বিয়ে ঠিক করলো। এতে মেহেরিনের একটু মন খারাপ নেই, কারণ তার শ্বশুর বাড়ি থেকে তাকে পড়তে দেবে। পুরো রাতটা মেহেরিন না ঘুমিয়ে কাটালো। সকালে ভোরে এজো আওয়াজ কানে আসতে মেরিন বিছানা ছেড়ে উঠে অজু করে ফজরের নামাজ পড়ে রান্নাঘরে গেল। আজকে সকালের ব্রেকফাস্টটা মেহেরিন নিজে বানালো। বুয়ার থেকে শুনেছে আজকে সকালে কি বানানো হবে এবং সেই মোতাবেকই সব রান্না করেছে আফিয়া সুলতান। ঘুম থেকে উঠে নিচে আসতেই টেবিল ভরা খাবার সাজানো দেখে অবাক হলো। রান্নাঘরের দিকে তাকাতেই দেখলো মেহেরিন রুটির প্লেট আর জুসের জগ নিয়ে আসছে। আফিয়া সুলতান এগিয়ে গিয়ে মেহেরিনের হাত থেকে প্লেট জুস নিয়ে বললেন, এত কষ্ট কেন করছো মেহেরিন? এসব আমিই তো বানাতাম। মেহেরিন শাড়ির আঁচল টেনে মাথায় ভালো মতন নিয়ে বলল, সব দিন তো আপনিই বানান, আজ আমি বানালাম। আফিয়া সুলতান মেহেরিনকে ধরে বসালো। মেহেরিনের থুতনিতে ধরে বলল, এত লক্ষ্মী কেন তুমি বলো তো? আমার খুব আফসোস হয়, যদি তোমার মতন এমন লক্ষ্মী গুণবতী শান্ত একটা মেয়ে আমার হতো। মেহেরিন স্মিত হাসল। আফিয়া সুলতানের হাতে উল্টো পিঠে চুমু খেয়ে বলল, আমি তো আপনারই মেয়ে মা। আফিয়া সুলতান জড়িয়ে ধরল মেহেরিনকে, চোখ দিয়ে দুফোঁটা পানি গড়ালো। হ্যাঁ, মেহেরিনও তার মেয়ে, সোলেমান রুমাইসাও তো তারই ছেলে মেয়ে। রুমাইসা সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তার মাকে এভাবে মেহেরিনকে আদর করতে দেখে মন খারাপ হওয়ার ভান ধরে বলল, আমার আদরের তো এখন ভাগ বসে গেছে, ভাবিকে আদর করো একা একা। আমি তো কেউই না, আমাকে তো ভুলে যাবে। আফিয়া সুলতানা হাসল আফিয়া সুলতান হাসলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, পাগলি আয়। রুমাইসা এগিয়ে আসলো, আফিয়া সুলতান দমেকে জড়িয়ে ধরলো। আনোয়ার সুলতান আর আমিরুল সুলতান আসলেন নিচে। আজ মেহেরিনের খাবার সার্ভ করলো। সবাই বেশ প্রশংসা করলো মেহেরিনের রান্নার। খাওয়া দাওয়া শেষে এঁটো থালা বাসন ধুয়ে রাখলো। তারপর দেওয়ালে থাকা ঘড়ি দেখলো, 12টা বেজে গেছে। 12টার দিকেই তো রেজাল্ট পাবলিশড হবে। মেহেরিন ভাবলো উর্মির কথা। এসে থেকে আর কথা হয়নি উর্মির সাথে, মেয়েটা নিশ্চয়ই রেগে আছে। রুমাইশা এসে মেহেরিনকে ছাদে নিয়ে গেল। রুমাইশা চেক করবে মেহেরিনের রেজাল্ট। মেহেরিনের বুক ধুকপুক করছে। 12টা 15 বাজতেই রুমাইশা ক্রমে ঢুকলো রেজাল্ট দেখার জন্য। মেহেরিনের রেজিস্ট্রেশন নম্বর আর রোল নাম্বার টাইপ করলো। মেহেরিন চোখ বন্ধ করে আছে, না জানে রেজাল্ট কি আসে। রুমাইসা স্ক্রিনে আসা রেজাল্টের দিকে একবার তাকাচ্ছে তো আরেকবার মেহেরিনের ভয়ার্ত মুখটার দিকে তাকাচ্ছে। রুমাইসা গলা গম্ভীর করে বলল, তুমি বলেছিলে প্লাস পাবে, কিন্তু তুমি তো প্লাস পাওনি ভাবি। ব্যাস, এই কথাটা ছিল মেহেরিনের শরীরটাকে জমিয়ে দেওয়ার জন্য। চোখ খুলতেই টইটুম্বুর হলো জলে, কাঁপা কাঁপা গলায় বলল, সত্যি প্লাস আসেনি? রুমাইসা দুদিকে মাথা নাড়িয়ে বলল, না। মেহেরিন এবার ডুকরে কেঁদে দিল। এত চেষ্টা ও এত শ্রম এভাবে বিফলে চলে গেল। আকস্মিক মেহেরিনকে এভাবে কাঁদতে দেখে রুমাইসা তড়িঘড়ি করে মেহেরিনকে ধরে বলল, আরে কাঁদছো কেন মেয়ে? মেহেরিন হেসকে তুলতে তুলতে বলল, আমার তাহলে কি করা উচিত? রুমাইসা জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, সেলিব্রেট করা উচিত, কারণ তুমি শুধু প্লাস না, গোল্ডেন জিপিএ পেয়েছো। মেহেরিন, উপস, সরি ভাবি। কথাটা কানে যেতে কিভাবে রিয়্যাক্ট করবে তা ভুলে গেল। রুমাইসাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সত্যি বলছো আপু? হ্যাঁ, এই দেখো রেজাল্ট। মেহেরিন ফোনের স্ক্রিনে দেখলো তার রেজাল্টটা সত্যি গোল্ডেন জিপিএ পেয়েছে মেহেরিন। তার বাবা কি এতক্ষণে জেনে গেছে এই রেজাল্ট? তার অনুভূতিটা কেমন হচ্ছে? মোতালেব ভুঁইয়া ফোনে মেয়ের রেজাল্টের দিকে তাকিয়ে আছে নিষ্পলক। তার আদরের মেয়ে তার মুখ রেখেছে। অলঙ্কারপুর গ্রামে মাত্র দুজন গোল্ডেন পেয়েছে, তার মধ্যে একজন তার মেয়ে। মোতালেব ভুঁইয়া ফোনটা শেরিনের হাতে দিয়ে বাজারে গেলেন, মিষ্টি নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি যাবেন। রুমাইসা ভাইয়ের ফোনে ফোন করেছে, কিন্তু তার ভাই ফোন ধরছে না। এদিকে হাঁসফাঁস করছে রুমাইসা ভাইকে মেহেরিনের রেজাল্টটা জানানোর জন্য, অথচ ভাই তার কাজের সময় ফোন ধরে না। অগত্যা রুমাইসা ইব্রাহিমকে ফোন করলো। ইব্রাহিম গাড়ি চালিয়ে ক্লাবের দিকে যাচ্ছিল। রুমাইসার ফোন পেয়ে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, বল ভাইয়া কোথায়, ফোন কেন ধরছে না? আমি তোর ভাইয়ের কাছেই যাচ্ছি, কি কথা বলবি সেটা বল।
ভাইয়াকে বলে দিও তার বউ গোল্ডেন জিপিএ পেয়েছে। ইব্রাহিম ভ্রু কুঁচকালো, কিসের গোল্ডেন জিপিএ? এসএসসি। আজ তো এসএসসি রেজাল্ট দিয়েছে আর মেহেরিন গোল্ডেন জিপিএ পেয়েছে। ইব্রাহিম চমকালো, সোলেমানের বউ কি এসএসসি দিল এবার? সোলেমানের বউর বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করা ইটস ব্যাড ম্যানার্স ভাইয়া। সত্যি সোলেমানের বউ এত ছোট, সবে এসএসসি দিল? অবাক কেন হচ্ছ, জানতে না? আচ্ছা রাখছি, সোলেমানকে জানিয়ে দেব আমি তার বউয়ের রেজাল্ট। ইব্রাহিম ফোনটা কেটে দ্রুত গতিতে গাড়ি থেকে নেমে এক এক খ- এক প্যাকেট মিষ্টি নিয়ে ক্লাবে আসলো। সোলেমান বসেছিল নিজের কক্ষে, ফোনটা টেবিলের ওপর উল্টো করে সাইলেন্ট করে রাখা। ইব্রাহিম কক্ষের ভেতরে ঢুকলো। মানুষের সামনে জ্ঞান দেওয়া ছেলে বাল্যবিবাহ বিরোধী হয়ে সে নিজে বাল্যবিবাহ করে বসে আছে। ইব্রাহিম সোলেমানের মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দিয়ে বিষণ্ণ গলায় বলল, কংগ্রাচুলেশন সোলেমান, তোর বউ। সোলেমান ভ্রু কুঁচকালো। ইব্রাহিমের সম্পূর্ণ কথা না শুনেই তড়িৎ তড়িৎবেগে মুখ থেকে মিষ্টিটা বের করে বলল, বাল, কিসের মিষ্টি খাওয়াচ্ছিস আর কিসের কংগ্রাচুলেশন? বউয়ের সাথে এখনো এক বিছানায় শুতেই পারিনি, কংগ্রাচুলেশন শোনার জন্য তো কিছু করা লাগে নাকি? সেটাও তো করিনি। বউকে আজ পর্যন্ত একটা চুমু তো দূরের কথা, ছুঁয়েই দেখিনি। আর তুই ফটকা নাতি মিষ্টি নিয়ে এসে বলছিস কংগ্রাচুলেশন? মাথা ঠিক আছে তোর, নাকি এই দিনের বেলায় নেশা করে এসেছিস? ইব্রাহিম তপ্তশ্বাস ফেলল। আমি কোনো নেশা করিনি, আর তুই আমার সম্পূর্ণ কথা না শুনে অন্য কিছু ভাবছিস? তাহলে কংগ্রাচুলেশন বলিস কেন? আর এই মিষ্টি কিসের? তোর বউ গোল্ডেন জিপিএ পেয়েছে এসএসসি এক্সামে। সোলেমান বিরক্ত হলো। পেতে পারে গোল্ডেন জিপিএ, এতে মিষ্টি খাওয়ানোর কি আছে? সেই 4-5 বছর আগের রেজাল্টের মিষ্টি তুই এখন খাওয়াচ্ছিস ফুটকার নাতি? আজকে কিসের রেজাল্ট পাবলিশ হয়েছে জানিস? না তো কিসের, এসএসসির। তো তোর বইয়েরও আজ রেজাল্ট পাবলিশ হয়েছে, আর সেটা এসএসসির। সোলেমান ফট করে তাকালো ইব্রাহিমের মুখের দিকে। মাথা ঠিক আছে তোর? আমার বউ তো অনার্সে পড়ে। জি না, তোর বউ এসএসসির পাশ করলো আজ। মজা নিস না তো। তুই তুই আমার শালার লাগিস যে মজা করব? রুমাইসা ফোন করে জানালো এই নিউজ। রুমাইসা তোকেও ফোন করেছিল, ফোনে পাইনি বলে আমায় ফোন করে জানিয়েছে। সোলেমান টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে দেখলো অনেকগুলো মিস কল রুমাইসার। সোলেমান কল ব্যাক করলো রুমাইসাকে। রুমাইসা ফোন রিসিভ করতেই সোলেমান বলল, মেহেরিনের আজ রেজাল্ট পাবলিশ হয়েছে। রুমাইসা উৎফুল্লতায় সহিত বলল, হ্যাঁ, এই সাথে অলংকার প্রোগ্রামের মাঝে দ্বিতীয় হয়েছে। সোলেমান রাগে ফোনটা কেটে দিল। তার মা তাকে মিথ্যা বলেছে সেদিন। বলেছে অনার্স পড়ে মেহেরিন, আর মেহেরিনের কথাবার্তা শুনে তো মনে হলো না মেহেরিন এত ছোট। শেষে কিনা বাল্যবিবাহ করলো সে। সুলেমান চেয়ার ছেড়ে উঠে রেগে কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি নওগাঁ যাচ্ছি। এজওয়ান সুলতান আজ বাহাদুরের ফ্ল্যাটে এসেছে। বাহাদুর নূরজাহানের নাম্বার কালেক্ট করে এনেছে। এজওয়ান নাম্বারটা ফোনে উঠিয়ে ডায়াল করলো। সবেই বোনের বাড়িতে এসেছে মাহি। আননোন নাম্বার থেকে ফোন আসায় ভ্রু কুঁচকালো। ফোন রিসিভ না করে উল্টো কেটে দিল। এজওয়ানের চল শক্ত হয়ে আসলো। ফুঁসতে ফুঁসতে বলল, এই এজওয়ান সুলতানের ফোন কেটে দিচ্ছে এই মেয়ে। বাহাদুর দাড়ি শেভ করতে করতে বলল, ওই মেয়ে জেনে বসে আছে নাকি তুই ফোন দিয়েছিস? কথা খুব একটা ভুল বলিস নি। আবার ট্রাই করব? কর। এজওয়ান আবার ট্রাই করলো। মাহি সেম নম্বর থেকে আবার ফোন পেয়ে এবার রিসিভ করলো। কানে নিয়ে বলল, কে বলছেন? আমি তোমার ফিউচার সুইটহার্ট। মায়ের চোখ মুখে রাগের ছাপ স্পষ্ট হলো। ফাইজলামি করছেন আমার সাথে? কে আপনি? বললাম তো তোমার ইন ফিউচার বাচ্চার বাবা। মাই জল শক্ত করে বলল, থাপড়িয়ে একদম বাপের নাম ভুলিয়ে দেব। মনে হয় না তোমার হাতে থাপ্পড় খেয়ে বাপের নামটা ভুলতে পারবো। তবে তোমার ঠোঁট জোস। চুমু খেলে নিজেকে ভুলে যেতে পারি। জুতা চিনিস রাস্কেল? হ্যাঁ চিনি তো। তোমার জুতার মাপ কত বলো, নিয়ে আসছি। এই কে রে তুই? বাচাল মেয়ে, এক কথা বারবার বলিস কেন? বললাম না তোর বাচ্চার বাপ আমি। হায় হায়। মাহি ফোন কেটে দিল। পরক্ষণে আবার কল আসলো। মাহি ধরলো না। এজন সেটা দেখে বাহাদুরকে বলল, এই বাল, তোর দাড়ি রাখ, চল আমার সাথে। কোথায় যাব? আমার শ্বশুর বাড়ি। শেভটা করে নেই। করা লাগবে না। ড্রোনটা সাথে নিয়ে চল। ড্রোন দিয়ে আবার কি করবি?
আমি বাসর করব আর তুই ভিডিও করবি, সেজন্য নেব। কথা না বলে তাড়াতাড়ি আয়। বেচারা বাহাদুর অর্ধেক শেভ করা মুখটা পানিতে ওয়াশ করে ড্রোন হাতে নিয়ে দৌড় লাগালো। গাড়িতে এসে দেখলো এজওয়ান কারো লোকেশন ট্র্যাক করছে। কার লোকেশন ট্র্যাক করছিস? তোর ভাবির। সোজা গুলশানে একে যাবি, এই লোকেশনে। বাহাদুর গাড়ি চালিয়ে এই লোকেশনে গেল। গাড়ি ভেতরে থেকে বাড়িটা দেখে এজওয়ান বলল, কেয়া বাত হে, শাকিলের বাড়িতে এসেছে নূরজাহান? বাহাদুর ড্রোন দিয়ে দেখতো নূরজাহান কোন রুমে। বাহাদুর ড্রোন দিয়ে দেখলো দক্ষিণ পাশের এক রুমে সোফায় আধশোয়া হয়ে টেবিলের উপর পা রেখে চোখ বন্ধ করে আছে। এজওয়ান দেওয়াল টপকে সেই কক্ষের পাশে গেল, তারপর পাইপ বেয়ে ওপরে উঠে বেলকনি দিয়ে রুমের ভেতরে গেল। মাহিন এখনো টের পায়নি তার রুমে যে সে ব্যতীত আরো একজন আছে। এজওয়ান মাহির সামনে গিয়ে দাঁড়ালো, দেওয়ালে হেলান দিয়ে বুকে দুহাত গুজে মাহির দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রইল। মিস ধানীলঙ্কা, তোমার ঝালের তেজে চলে আসতে হলো চোরের মতন পাইপ বেয়ে। এজওয়ান এগিয়ে আসলো, মাহির মুখের কাছে এগিয়ে নিল নিজের মুখটা। মাহি হঠাৎ করে কারো উপস্থিতি টের পেল নিজের অতি নিকটে, তাই ফট করে চোখ মেলে তাকালো। আর এতেই সামনে থাকা সেই মুখ দেখে চমকালো। এজওয়ানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি এখানে? এজওয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমাকে দেখতে আসলাম। আমাকে দেখতে এসেছেন মানে? এজওয়ান বিরক্ত হলো। সোজা কথাই তো বলল তাকে দেখতে এসেছে, তার উপর এত ঢং করে বলছে আমাকে দেখতে এসেছেন মানে। কি চাই আপনার? কেন এসেছেন? আর আপনাকে ঢুকতে দিল কে? আমার কি চাই? আমার তোমাকে চাই। আমাকে মানে? মনে ধরেছে তোমার মনে ধরেছে তোমায় আমার ডার্লিং, সেজন্য আমার লাগবে তোমাকে। মাহি দাঁতে দাঁত চেপে বলল, হু আর ইউ? আমি ভুলে গেলে আমায়? কোনো ব্যাপার না, মনে করিয়ে দিচ্ছি। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও, ফ্লার্টি মাস্টার ফ্লার্টিং মাস্টার রোমিও, এজওয়ান সুলতান। মাহি নামটা শুনে চিনতে পারলো এই ছেলে কথাটাই কাল তাহলে উনি বলেছিল। মাহি হাত নাড়িয়ে বলল, গেট দ্য হেল আউট অফ আওয়ার হাউস রাইট নাও। না গেলে কি করবে? কি করবো দেখবেন। মাহি এজনের কলার ধরার জন্য হাত বাড়াতেই এজন কিছুটা নিচু হয়ে মাহিকে খুলে যাওয়া জুতার ফিতাটা বেঁধে দেয়। তারপর সোজা হয়ে দাঁড়াতেই মাহি এজওয়ানের হাত ধরে বাইরে বাড়ির বাহিরে আসে, আর বাহিরে আসতে নজরে আসে বাহাদুরকে। বাহাদুর হাত দিয়ে অর্ধেক শেভ করা মুখ লুকায়। মান ইজ্জত রাখলো না এই এজওয়ান। মাহি এজওয়ানকে ধাক্কা দিয়ে সামনে এনে দাঁড় করিয়ে হুংকার দিয়ে বলল, এসব ফ্লাটিং অন্য মেয়ের সামনে কে করবেন? আমি ওই সব রাস্তার সস্তা মেয়ে নই। তুমি তো ডায়মন্ড, এক্সপেন্সিভ। চোখ টিপে বলল এজওয়ান, হ্যাঁ আমি এক্সপেন্সিভ তো বটেই। হোপ ডায়মন্ড আমি হোপ ডায়মন্ড আমি, আর সেই হোপ ডায়মন্ড কেউ কেনার সাহস দেখায় না। আর আপনার মতন ছেলেরা হাত বাড়ালে সে হাত একদম ঝলসে যায়। আমাকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। মাইন্ড ইট, বি কেয়ারফুল। আমাকে এখনো ঠিক মতো চিনেননি। চিনতেই তো চাই আগুন সুন্দরী। দুবার জন্ম নিলেও আমাকে চেনার সাধ্য আপনার হবে না। মাহি চলে গেল। এজওয়ান রেগে গাড়িতে গিয়ে বসলো। এজওয়ানও গিয়ে উঠলো গাড়িতে। বাহাদুরকে বলল, মাল বের কর। বাহাদুর পেছন থেকে হুইস্কির বোতল বের করে এগিয়ে দিয়ে বলল, ওই মেয়ে তো তোরে পাত্তাই দিল না, ধাক্কা মেরে বের করে দিল বাড়ি থেকে। আর তুই ওই মেয়ের লাইগা আমারে দাড়িটাও শেভ করতে দিলি না। এজওয়ান হুইস্কির বোতলে চুমুক দিয়ে বলল, তাতে আমার বাল ছেঁড়া গেছে, ওর জন্য 7 খুনও মাপ। আর হোপ ডায়মন্ড কারে কয় আবার? একটা ডায়মন্ড আছে, সেটার নাম হোপ। এটাকে অভিশপ্তও বলা হয়। এটা নিয়ে অনেক কাহিনী আছে। বল না। বাল গুগল ঘেটে জান। এখন গাড়ি স্টার্ট দে। দাঁড়া, আগে গুগল ঘেটে জেনে নিই। বাহাদুর গুগলে লিখলো, হোপ ডায়মন্ডকে অভিশপ্ত ডায়মন্ড বলা হয় কেন। গুগল জানালো, 400 বছর আগে গোলকোন্ডার খনির গাঢ় অন্ধকারে প্রথম আলোয় এসেছিল এক অদ্ভুত নীল রঙের হীরা। ভারতীয় উপমহাদেশের প্রাচীন বিশ্বাস অনুযায়ী হীরাটি ছিল বিষ্ণু মন্দিরের একটি মূর্তির চোখ। সেখানে এটি পূজিত হতো, রক্ষিত হতো, ভয় হতো তাকে, কারণ সৃষ্টির শুরু থেকেই হীরাটির চারপাশে ছিল এক নীরব অভিশাপের ঘূর্ণি।
একদিন হীরার ভাগ্য বদলে যায়। ইউরোপীয় এক ধনুকাটা ব্যবসায়ী জিন ব্যাপটিস্ট, সে হীরাটিকে চুরি করে। গোপনে মন্দির ছাড়িয়ে সে হীরাটিকে নিয়ে চলে যায় ফ্রান্সে। অনেকে বলে মন্দির থেকে বেরিয়ে আসার মুহূর্তে সে হীরাটির নিচ থেকে বিষাক্ত সাপ বেরিয়ে এসে তাকে সবল দিয়েছিল। সে বেঁচে গিয়েছিল, কিন্তু তার চারপাশের মানুষ একে একে অদ্ভুতভাবে মৃত্যুবরণ করতে শুরু করে। তাভার্নিয়ার হীরাটি বিক্রি করে ফরাসি রাজা লুই চতুর্দশের কাছে। রাজা সেই হীরাকে নতুন আকার দেন, রাজদরবারের জন্য উপযুক্ত করে কেটে নেন। তারপর সেই শুরু হয় রাজপরিবারে একের পর এক বিপর্যয়। রাজা লুইয়ের শরীর ধীরে ধীরে রোগে ভরে ওঠে। তার একাধিক সন্তান অল্প বয়সে মারা যায়। অভিশাপ ধীরে ধীরে গ্রাস করে পুরো রাজবংশকে। বছর 25 পর সেই হীরাটি পড়েছিল রাজা লুই ষোড়শের রানী মেরি আন্তোয়ানেতের গলায়। ফরাসি বিপ্লবের সময় তারা দুজনে আটক হন। লোককাহিনীতে আছে হীরাটি তাদের ফাঁসির দিনেও রানীর কাছে ছিল। গিলোটিনে তাদের মাথা কাটার সময় হীরার সে গাঢ় নীল আলো নাকি ভিড়ের চোখে বিদ্যুৎ খেলে দিয়েছিল। পরবর্তী 1.5 শতক ধরে হীরাটি ঘুরে বেড়িয়েছিল ইউরোপের রাজপ্রাসাদ থেকে ধনী ব্যবসায়ী লকারে, সংগ্রাহকের ড্রয়ারে, কখনো কখনো চুরি হয়ে, কখনো আবার মৃত্যুর হিমশীতল ছায়ায়। হেনরি প্লিপ হোপ নামের এক ব্রিটিশ ধনীর হাতে পড়ে হীরাটি পায়। তার বর্তমান নাম হোপ ডায়মন্ড। তবে আশার প্রতীক না হয়ে হীরাটি তার পরিবারে এনে দেয় দারিদ্রতা, আত্মহত্যা আর বিচ্ছিন্নতা। হেনরির নাতি অবসাদের আত্মহত্যা করে। তার স্ত্রী পাগল হয়ে যায়। একসময় হীরাটি এক অভিনেত্রীর হাতে যায়। সেই অভিনেত্রী গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এক প্রিন্স এটিকে কিনে তার স্ত্রীকে উপহার দেয়। স্ত্রী কিছুদিন পর তাকে ছুরি দিয়ে হত্যা করে। হীরাটির ক্রমশ রক্তের মতো রক্তহীন শোক ছড়িয়ে দিতে থাকে। শেষে আসে হ্যারি উইনস্টন। তিনি হীরাটিকে সংগ্রহ করলেও বেশি দিন রাখেনি। এক সকালে একটি সাধারণ কাগজের খামে ভরে তিনি এটি পাঠিয়ে দেন স্মিথসনিয়ান জাদুঘরে। তিনি বললেন, মানুষ যদি জিনিসকে ভালোবাসে তবে তার মুক্তি দিতেও শিখতে হয়। এরপর থেকে হীরাটি আর ব্যক্তি মালিকানায় যায়নি। আজও স্মিথসোনিয়ান স্মিথসোনিয়ানে একটি আলোর ঘূর্ণিতে সাজিয়ে রাখা আছে হোপ ডায়মন্ড। হাজার হাজার মানুষ প্রতিদিন এসে তার সৌন্দর্যে মুগ্ধ হয়, ছবি তোলে, হাসে।